হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি কোথায় এসেছি জানো তো? দেখতেই পাচ্ছ, বোলপুরে আমার সেই প্রিয় জায়গাটা। আর আছি কোথায়? পান্তুনিবাসে। কেন এসেছি? বসন্ত উৎসবে এসেছি। তো যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে নতুন যুক্ত হয়েছে তারা জানো যে আমি এখন যেভাবে ট্রাভেল করি, আমার ব্লগে সব থেকে আগে আসে, ব্লগও আমার সাথে ট্রাভেল করে এই দুনিয়াটা দেখানোর জন্য, কিভাবে শুট করছি, কি মেটেরিয়াল আসছে। তো আজকে আমি খুব লাকি, এমন একজনকে ধরেছি, তাকে খুব ধরা মুশকিল, কিন্তু তার নিজের জায়গায় এসে তাকে আজকে আটকে ফেলেছি। তো আর কেউ নয়, তিনি হচ্ছেন মিস্টার মানব পাল। তার সাথে আলাপ করিয়ে দিই। চিনতে পেরে গেছেন তো? আমাকে থ্যাঙ্কস জানাবেন, আজকে ধরে অনেক কিছু ওনার কাছ থেকে বার করবো আপনাদের কাছে। তো এই বসন্ত উৎসবটা আমরা তো শুরু করলাম, মানে আমি তো 2021 থেকে আসছি। 2021 থেকে আমি বসন্ত উৎসব বোলপুরে শ্রী বালাজির উদ্যোগে পান্থনিবাসে আসছি। এই কনসেপ্টটা আপনাকে মানে কিভাবে আপনি তৈরি করলেন যে এইখানে শুধু একটা হাউজিং নয়, একটা অ্যাসোসিয়েশন, একটা মানুষের কালারফুল আদান প্রদান, একটা কালচারাল আদান প্রদান, এটা কিভাবে আপনার মাথায় এলো? আমি সবসময় বলি পান্থনিবাস ইজ নট অনলি প্রজেক্ট যেখানে আমরা শুধু রিয়েল এস্টেট কিছু ফ্ল্যাট বা বাংলো বানাই। পান্থনিবাস ইজ এ প্রজেক্ট যেখানে বেসিক্যালি কমিউনিটি বিল্ড আপ হয়। তো এখানে পান্থনিবাসে যেরকম ফ্ল্যাট, বাংলো, তার সঙ্গে তার মেনটেনেন্স থেকে শুরু করে তার সমস্ত অ্যামিনিটিস, ফেসিলিটিস থেকে শুরু করে এগুলো একটু ইউনিকলি ডিজাইন কম্পেয়ারিং টু আদার এনি রিয়েল এস্টেট প্রজেক্ট। সেই সঙ্গে শান্তিনিকেতন মানেই তো শিল্প সাহিত্য, মানে এটা নিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই। সুতরাং শান্তিনিকেতনে এইরকম একটা ডিফারেন্ট লেভেলের একটা কনসেপ্ট, একটা প্রজেক্ট, তাতে শিল্পের জায়গা থাকবে না, এটা কখনো হতেই পারে না। সেখান থেকে শুরু যে আমরা শিল্প নিয়ে কি করতে পারি, তো সেই কি করতে পারি জায়গাটা থেকে যখন আমরা ভাবলাম, তো সেখানে পৌষ মেলা, বসন্ত উৎসবের থেকে তো ভালো কোনো প্ল্যাটফর্ম হতেই পারে না। মানে আমরা শিল্পকে, এবং বিশেষ করে বাঙালিয়ানা যে সাহিত্য, যে আমাদের যে শিল্প, আমাদের যে মনের যে রিচ কালচার, যে বেসিক্যালি যেটা নিয়ে আমরা গর্ব করি যে আমরা হয়তো অনেক বেশি রিচ ইন কালচার, তো সেটাকে শোকেস করার জন্য বসন্ত উৎসব একটা পারফেক্ট প্ল্যাটফর্ম। সুতরাং এইরকম একটা পারফেক্ট প্ল্যাটফর্ম পেয়ে সেটাকে হাতছাড়া করার তো কোনো মানে না। তো সেইটা কখনই আমরা করতে জানি। এই কিন্তু ইদানিং লাস্ট 4 বছরে যেইভাবে পান্থনিবাসে বসন্ত উৎসব যেরকম লেভেলে ফেমাস হয়েছে, যেরকম ভাবে লোকেরা এত ভালো করে নিয়েছে, সেইটা একটা আমার কাছে সত্যি খুব বড় পাওনা, এবং আমাদের পুরো গ্রুপের কাছে বড় পাওনা যে আমাদের এই চিন্তা ভাবনাটা, এই প্রচেষ্টাটা এতটা ফেমাস হয়েছে। এবং এত ফেমাস ইন দ্য সেন্স যে শুধু আজকের দিনে যে ভারতবর্ষ থেকে লোক আসছে তা নয়, আমরা দেখি বিদেশ থেকে লোক এসছে শুধুমাত্র এটার জন্য যে আপনাদের পান্থন বসন্ত উৎসব, মানে এটা একটা ইভেন্ট অফ দ্য ওকেশন পয়েন্ট, সেন্টার পয়েন্ট হয়ে গেছে। এবং আমরা জানি যে বিশ্বভারতী এখন তার এই বসন্ত উৎসবের সময় তাদের এন্ট্রিটা একটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে ফর দ্য কমন পিপল। তো সেইটা তো হয়তো এন্টায়ার ক্রাউড শিফটেড টু দিস প্লেস। তো এইটা একটা আমাদের কাছে কিন্তু একটা বড় ব্যাপার হয়েছে যে এন্টায়ার ক্রাউডটা যেটা শিফট করে গেছে এইখানে, এই বসন্ত উৎসবের সময়। প্লাস এখন কালচারাল প্রোগ্রামটা এত রিচ কালচারাল প্রোগ্রাম হচ্ছে, এবং দেশ বিদেশ থেকে যে গুণী শিল্প জগতের লোকেরা আসছেন। এই বছর যেরকম আমরা বাংলাদেশ থেকে মানিকবাবুকে আনতে পেরেছি, এবং উনিও এসে আপ্লুত যে শান্তিনিকেতনে এসে, শান্তিনিকেতনে বসন্ত উৎসব ওনারা ঢাকা ইউনিভার্সিটি থেকে বসে বলে আমরা পড়াই, আমরা ছাত্রদের বোঝাই, কিন্তু আমি নিজে যখন এসে যেই এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম, এটা হয়তো আরো 20 বছর আগে নিতে পারলে আমি আরো অনেক স্টুডেন্টকে অনেক নতুন করে কিছু শেখাতে পারতাম, আমাদের এই কালচার সম্বন্ধে আরো বলতে পারতাম। তো এইটা একটা আমার কাছে পাও না, যে যেভাবে আমরা বসন্ত উৎসবটাকে এখানে প্রজেক্ট করতে পেরেছি। আগামী দিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর, আমি যেহেতু 2021 থেকে আসি, আমি গ্র্যাজুয়ালি দেখেছি এই উৎসবটা ক্রমাগত একটা বিগার অঙ্গে বা বিগার শেপ নেওয়া শুরু করেছে। এবং এটা মানে এটা একটা আরেকটা খুব প্লাস পয়েন্ট আমার মনে হয় যে সব ধর্মের মানুষদের এখানে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়। মানে এখানে কে কি ধর্ম নিয়ে এর ভিতরে আসছে বা এই পার্টিসিপেশনটা করছে সেটা কখনোই এখানে নজরদারি করা হয় না।
এখানে এই অ্যাসোসিয়েশনটা বসন্ত উৎসবে পান্থনিবাসে শ্রী বালাজির উদ্যোগে এসে পার্টিসিপেট করা আসাটাই মনে হয় সব থেকে বড়। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা পান্থশালা, এটা আর একটা খুব ফেমাস জায়গা। মানে আমি এখানে এসে খাবার তো প্রতিনিয়ত টেস্ট করতে হয়, যেহেতু আমি এখানে থাকি খাই, কিন্তু যারা এখানে আবাসিক নন বা গেস্টও নন এবং বাইরে থেকে অনেক প্রচুর টুরিস্টরা এই পান্থশালার জন্য আসে একবার ভিজিট করতে। তো এই পান্থশালার কনসেপ্টটা নিয়ে একটু যদি বলো। পান্থশালা হচ্ছে বেসিক্যালি পান্থনিবাসের ভেতরে, মানে এটার কনসেপ্ট হয়েছিল যে ইটস এ সার্ভিস পার্ট অফ পান্থনিবাস রেসিডেন্ট। তো সার্ভিস পার্ট ইন দ্য সেন্স অফ রেস্টুরেন্ট, ইন সেন্স অফ ব্যাঙ্কোয়েট সার্ভিসেস অ্যান্ড গেস্ট হাউস। কিন্তু আস্তে আস্তে পান্থনিবাসী যেরকমভাবে প্রচার হতে শুরু করে, যেভাবে ফেমাস হতে শুরু করলো, অনেক ব্যক্তি আছেন, অনেক লোককে আমরা পেয়েছি যাদের পান্থনিবাসের ফ্ল্যাট নেই, কিন্তু তারা এই পান্থনিবাসের এই এনভায়রনমেন্টটা, এই যে হোমলি এনভায়রনমেন্ট, এই যে একটা ক্লোজ টু নেচার এনভায়রনমেন্ট, এই যে একটা সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট, এই যে একটা আভিজাত্যে ভরা এনভায়রনমেন্ট, এইটার স্বাদ তারা নিতে চায়। সেটা নিতে গিয়ে তাদের মনে হলো যে এখানে যদি একটু ক্ষণিকের জন্য থাকা যেত। তো সেখান থেকে আমাদের এই গেস্ট হাউস কনসেপ্টটা আমরা শুরু করি, যেটা পান্থশালার মাধ্যমেই তার ছাতার তলায় শুরু হয়। সেটার থেকে আস্তে আস্তে তখন এই ঘরোয়া রেস্টুরেন্টটাকে একটু বড় করা। পান্থশালায় এই যে বড় করে পান্থশালার রেস্টুরেন্টটাকে, বাঙালি রেস্টুরেন্ট, এই যে একদম আমরা বলি যে পান্থশালা রেস্টুরেন্ট মানে হচ্ছে এটা রেস্টুরেন্ট না, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, মানে যে হোমমেড ফুড। বাড়ির বাইরে বেরিয়ে আমরা তো ভীষণ ট্রাভেল করি, আমরা বাড়ির বাইরে খুব বড় ফ্যাক্টর খাওয়াটা খেলে শরীর খারাপ হয়ে গেল। বাকি চলো, এই যে বাড়ির বাইরে বেরিয়ে একটা হোমমেড ফুডের এসেন্স পাওয়া, এবং দ্যাটও শুধুমাত্র হোমমেড ফুডের এসেন্স মানে এই নয় যে খাবারটা একটা ওই ফিকে কিছু খাবার, মানে সে সেফ ফুড উইথ আর দ্য বেস্ট অফ দ্য কোয়ালিটি এবং টেস্টেও যেন আনম্যাচ। তো সেইখান থেকে পান্থশালার ফুডিংটাকে আমরা একটু ডেলিকেসি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই ডেলিকেসি লেভেলে নিয়ে গেলে পান্থশালার ফুডিংটা আস্তে আস্তে আমরা একটা শিল্পের জায়গায় নিয়ে চলে গেলাম, এবং আস্তে আস্তে পান্থশালার ফুডিংটা না বিকম সো ফেমাস, হয়তো পান্থশালার ফুডিংয়ের পপুলারিটি কোথাও গিয়ে যেন পান্থনিবাসকে ছাপিয়ে যাচ্ছে আজকের দিনে। আমরা শুনি যে অনেক দূর থেকে লোকে আসে পান্থশালা শুধু খাওয়ার জন্য। তো ভালোও লাগে। দেখুন, লোককে খাওয়াতে পারাটা একটা ব্যবসার থেকে বড় হচ্ছে একটা খুব বড় স্যাটিসফ্যাকশন। তুই যখন আমাকে কোথাও বলেন, কোথাও আছে বিদেশে কোথাও আছে, পান্থশালা, হ্যাঁ পান্থশালা গিয়ে না খেয়ে এসেছি, কি অপূর্ব রান্না ওখানে, বাড়ির মতো রান্না। সব লোকে যখন বলে, তো সেটা না একটা কোথাও যেন গায়ে কাটা থাকে। তখন হয়তো আমি কখনো বললি না যে না আমি পান্থশালা। এবং আমি আপনাকে বলছি, আমরা যে ঘরে আছি সেখানে একটা মেনু কার্ড ছিল, তো আমি দেখলাম প্রাইসটাও আপনারা খুব রিজনেবল একটা প্রাইসকে রেখেছেন। মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আসে এখানে, তাদের ক্ষেত্রে একটা খুব সুন্দর মানে অ্যাসেম্বলড করে দিয়েছেন যে সব ধরনের মানুষই কিন্তু এফোর্ড করতে পারবে বা এফোর্ডেবল হতে পারবে পান্থশালায় আসতে। একদম আমাদের পান্থনিবাসের কনসেপ্ট তো হচ্ছে অ্যাফোর্ডেবল। whatever we design, whatever we plan, এই যে প্ল্যানটা করার আগে আমার মাথায় থাকে হচ্ছে অ্যাফোর্ডেবল। ইট হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল। আমি একটা যদি এই জন্য আমি বলি যে রেস্টুরেন্ট, আমরা বলি হচ্ছে রান্নাঘরে আরও একটা নেক্সট লেভেল সংস্করণ। আমি যদি পান্থনিবাসের এই খাবার দাওয়ার যে ব্যাপারটা, পান্থশালার ফুডিংটা, এই ফুডিংটাকে যদি আমি খুব বেশি কস্টলি লেভেলে নিতে পারি, তাহলে হয়তো এই এতটা ফেমাস হতো না সাধারণ লোকের, যেটা নাকি আজকের দিনে আছে। এবং নর্মালি রেস্টুরেন্টে খাওয়ার জন্য মার্কেটে বাজারে প্রচুর চেন অফ রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, তারা পান্থনিবাস, আপনি আলাদা কি করবেন? আমি আলাদা করতাম। আমি আলাদা হচ্ছে পান্থনিবাস শুধুমাত্র ভালো খাওয়াচ্ছে, একটা ডিফারেন্ট ঘরোয়া ফুড, মানে শান্তিনিকেতনে তো জেনারেলি লোকেরা ঘুরতে আসছে, সো একটা ঘরোয়া ফুড লোকে খাচ্ছে উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। যে বাড়ির বাইরে বেরিয়ে যেটা আমি রেস্টুরেন্টে গিয়ে আজকের দিনে একটা লোক নর্মালি খেতে গেলে পরে মাছ ভাত কিছু খেয়ে এবার রেস্টুরেন্টে যদি যায় 600-700 টাকা বিল হয়ে যায়। এখানে সেটাই 200-250 টাকায় লিখে পায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে পান্থনিবাসের ফুডিংটা কিন্তু নর্মাল টাইমে, মানে আমি উইকেন্ড এবং বড় সময়, মানে বড় ফেস্টিভ্যাল টাইমে ছাড়া বাকি সময়টা বলছি,
পুরোটাই অন অর্ডার বেসিস। আর একটা জিনিস আমি ইন্টারাপ্ট করছি, মানে আমার দেখে আমি অনেকক্ষণ ধরে দেখছি, আমি ক্যামেরা পার্সনকে বলবো এটা এই জায়গাটা একটু দেখাতে। এইটা একটা হাউজিং এর ভেতরে পান্থনিবাসের এটা একটা খুব সুন্দর একটা স্পেস, যেখানে বাচ্চাদের এবং ইনডোর গেম খেলার জন্য একটা স্পেস তারা সুন্দরভাবে ডেভেলপ করে রেখে দিয়েছে যে স্পেসটাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোনো প্ল্যান্ড ওয়েতে না, এখানে আমরা যেতে যেতে এই ইন্টারভিউটা শুট করতে করতে দুটি বাচ্চাকে দেখলাম তারা কি সুন্দর খেলছে। এই যে ওপেন মাইন্ড, ওপেন স্পেস, এইগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছিল। থ্যাঙ্কস মানববাবু, আপনাকে এই ধরনের কনসেপ্টকে আপনি ডেভেলপ করে নিয়ে এসছেন। হাউজিং, বাগান, ফুডিং এবং বাচ্চাদের কথাও আপনি ভেবে রেখেছেন। আমি একটু আস্তে আস্তে বাইরের দিকে বলবো, ক্যামেরা পার্সনকে নিয়ে আমরা একটু ফ্রন্ট গেটের দিকে যাব। এই যে মানে আপনার তো আরো কিছু প্ল্যানিং আছে আগামী দিন, আমি যতদূর জানি ডুয়ার সেটটা তো আপনার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আপনারা বোধহয় ওটা ওপেন করবেন খুব শীঘ্রই। তো ডুয়ার্সটা নিয়ে আপনার কি প্ল্যানিং? ডুয়ার্সে তো অলরেডি আমাদের 550 মতো ফ্ল্যাট ইজ অলরেডি ডান। হ্যাঁ, এরপরে আমরা বাংলো প্রজেক্টে আসছি ডুয়ার্সে। আর এরপরে আমরা ডুয়ার্সে অনেক বড়, কারণ ডুয়ার্সে ইন্টার প্রজেক্ট ইজ I think approx 10 times bigger than পান্থনিবাস শান্তিনিকেতন। It's a huge project. হ্যাঁ, তো এবং ফার্স্ট টাইম এরকম একটা কনসেপ্ট ছিল ডুয়ার্সের মধ্যে, তো সেইটা একটা যেন একটা আলাদা জিএসটি ছিল। হ্যাঁ, ছিল মানে এখনো আছে ডেফিনেটলি। এবং ডুয়ার্সের সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করছে। ডুয়ার্সের যে ক্লাব হাউস আমরা করতে পারছি, ভেরি হাইলি প্রিমিয়াম গ্রেডেড ক্লাব হাউস, সেই ডুয়ার্সের ক্লাব হাউসে আমরা মানে দুখানা বড় বড় ব্যাংকুয়েট, এক্সক্লুসিভ রেস্টুরেন্ট, ক্যাফে, ইনফিনিটি সুইমিং পুল, এভরিথিং ইজ দেয়ার। একটা নেক্সট ডুয়ার্সটা খুব বলতে পারেন ইটস এ নেক্সট লেভেল থিঙ্কিং, নেক্সট লেভেল থিঙ্কিং বিয়ন্ড দ্য ইমাজিনেশন উই আর প্ল্যানিং ডুয়ার্স। আমরা এখন দেখতেই পাচ্ছেন একদম মেন গেট, শ্রী বালাজি পান্থনিবাস বোলপুরে একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এবং রাস্তাটাও দেখতে পাচ্ছেন একটা পুরো হাইওয়ে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই সাইডে কিন্তু এখনো গ্রিন আছে, জীবন থেকে আমাদের গ্রিন কিন্তু এখনো যায়নি। আমরা যতই বলি যে সব হারিয়ে যাচ্ছে, কিছু জিনিস, কিছু ভ্যালুস, কিছু সম্পর্ক কিন্তু এখনো হারায়নি। আচ্ছা মানববাবু, এই মানে রাস্তাটার কি রাস্তা এবং মেন মানে হাইওয়ে থেকে এই রাস্তাটার আসার যদি একটু এটা ন্যাশনাল হাইওয়ে NH2B। এই আমি যদি বাদিকে গেট থেকে বেরিয়ে বাদিকে চলে যাই, সোজা ইলামবাজার চলে যাচ্ছে এবং এখান থেকে সোজা কলকাতা। ইলামবাজার ফরেস্টটা জাস্ট এখান থেকে 1 কিলোমিটার পরে ইলামবাজার ফরেস্ট শুরু হয়ে যাবে। আর ডান দিকে আমরা যখন যাচ্ছি ইটস গোয়িং টুয়ার্ডস শান্তিনিকেতন। শান্তিনিকেতন এখান থেকে ইটস এ ডিস্টেন্স অফ 10 মিনিটস বাই কার। আর বাদিকে কলকাতা। তো আমরা এটাকে লোকালি রাস্তাটার নাম হচ্ছে কবি জয়দেব রোড, ইলামবাজার বোলপুর হাইওয়ে বলেই মোস্টলি। এই একটা অরিজিৎ অফিসিয়ালের ব্লগে ওনার ড্রিমস, ওনার স্বপ্ন, ওনার প্যাশন, ওনার ভালোবাসাকে আটকানো যাবে না বা সবটা বোঝানো যাবে না। আবার একটা অন্য কোনো ব্লগে এর একটা কন্টিনিউশন পার্ট নিয়ে আসবো এবং ওইটা আসবো ডুয়ার্স থেকে, তাই তো? ডুয়ার্সটা কিন্তু আমরা উনি আমাকে মানে আমাকে এই 2021-এ এখানে নিয়ে এসেছিলেন। প্রথম আমরা এখানে অনেকগুলো কাজ করি, সেই জায়গা থেকে ওনার সম্পর্কটা ডেভেলপ করতে করতে আজকে অরিজিৎ অফিসিয়ালের ওয়ান অফ দ্য পিলার কিন্তু মিস্টার মানব পাল। তো এই স্বপ্নগুলো আপনার সাকসেস হোক, আমরা তো আছি আপনার পাশে, আপনার সাথে ট্রাভেল করা। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার ভালো থাকবেন সবাই।